দেখুন, একটা একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি যে যখনই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বা স্বাভাবিক সম্পর্ক রাখার কথা আসে তখনই 71-এর মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসে, পাওনা আদায়ের প্রসঙ্গটি আসে। সেটি টেবিলে থাকবে কিনা? প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ছট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। স্যার, পাকিস্তানের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের ভারতের একটা মনোভাব আছে আর কি বাংলাদেশের ক্ষেত্রে, তো সেটাকে কি আমরা গিয়ে গ্রাহ্য করবো নাকি গ্রাহ্য করবো? গ্রাহ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। নতুন যে ট্রাইল্যাটারাল বডিটা হলো, যেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন আছে, সেই বিষয়ে আলোচনা। ভারত হলে তো ভালোই হতো, এটা বলছিলেন আপনি। তো সেটা নিয়ে আলোচনা হবে। এটা এরকম বিষয়, আসলে কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড বেস হোক না কেন, আরও 2-1টা দেশ আসুক সাথে। মাননীয় উপদেষ্টা, আগামীকালই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আসলে কূটনৈতিক তৎপরতা বা আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কি অবস্থা বা তৎপরতা কতটুকু? এটা অবস্থা কিছু না, আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। আমরা জানি যে 11 আগস্ট প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন, সেখানে কোনো চুক্তি সই হবে কিনা? আমরা জানি সৌবাদে নিয়ে আলোচনা হচ্ছে। এখন চুক্তি সই হবে কিনা এটা তো এক্ষুনি বলা কঠিন, তবে আমরা আশাবাদী যে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। কারণ এখানে দুটো জিনিস, এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। স্যার, ভারত থেকে পুশিং স্যার এখনো অব্যাহত আছে। পুশিং নিয়ে মূলত আমাদের নীতিটা আসলে কি? কারণ আমরা দেখেছি যে পুশিংয়ের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে সব যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। পুশিং হচ্ছে এটার একটা ব্যত্যয়, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি। কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তারপরে তারা পুশিং করছে, এটা আনফর্চুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এটা আসলে আমরা কি করব তাহলে? তারপরে তো ক্রমাগত করে যাচ্ছে, আমরা তো দেখুন, এটা একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই। তাহলে বাকি পদ্ধতি থাকলে ডিপ্লোম্যাটিক এটাকে হ্যান্ডেল করা, সেটা আমরা করছি। সাফল্য আসছে না,
আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করার নেই। অ্যাডভাইজার সাহেব, আমার একটা ছোট প্রশ্ন আছে যে আপনি তো একটা ক্যারিয়ার ডিপ্লোম্যাট 2 বছর ধরে কাজ করছেন, এটা তো ভুলে গেছি, অনেকদিন আগে ছিলাম। যা হোক, এবার ওই ট্রেনিংটা আছে, অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিংটা তো আছে। সেই কনটেক্সটে যদি বলি যে গত 1 বছরে আপনারাও বেশ ক্রিটিসাইজ করলেন যে আগের সম্মান অনেক কিছু। গত 1 বছরে যদি আমি দেখি যে আগামীকালকে 1 বছর হচ্ছে, what changes during the last 1 year as far as foreign ministry and foreign policy? আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। আমরা চেষ্টা করেছি সবার সাথেই, কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি। স্যার ডিসাইড আচ্ছা, মালয়েশিয়ার যে জঙ্গি ইস্যুটা অভিযোগ এসেছিল এবং কয়েকজনকে ধরা হয়েছিল, কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এর পরবর্তীতে সেটার আপডেট আমাদের দেশের নাগরিকদের ব্যাপারে কি পাওয়া গেল? আর এই যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে অনেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কি? এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশেরও আছে, এবং সেখানে যেখানে সন্দেহজনক কাগজপত্র মনে হচ্ছে তাদেরকে কিন্তু ফেরত পাঠাচ্ছে। আপনি গেলে আপনাকে ফেরত পাঠাবে এরকম সম্ভাবনা খুব কম। তো এটা নিয়ে খুব বেশি কিছু আপত্তি করার কিছু নেই, কারণ ভিসা এবং এন্ট্রি অ্যাবসলিউট সভরেন রাইট। তারা যদি মনে করে যে না, তাকে নিয়ে সমস্যা আছে, তাকে ভিসা নাও, তাকে এন্ট্রি নাও দিতে পারে। এবং এটা কিন্তু অনেকখানে লেখাও থাকে যে ওই ভিসা পদ্ধতির মধ্যে যে ভিসা মানেই যে তুমি ঢুকতে পারবে এমন নিশ্চয়তা নেই, এটা ডিপেন্ড করবে ওই কাউন্টারে যে থাকবে তার স্যাটিসফ্যাকশনের উপর। এটা কিন্তু পশ্চিমেও তাই। এখন যে মানুষগুলোকে ধরা হয়েছে তারা সবাই যে জঙ্গি না এটা তো প্রমাণিত, কারণ তাদের যদি জঙ্গি হতো তাদের বিরুদ্ধে তাহলে অভিযোগ হতো এবং তাদেরকে ছেড়ে দিত না। অনেককে কিন্তু ছেড়ে দিয়েছে, স্থানীয়ভাবে ছেড়ে দিয়েছে, কাউকে কাউকে কিছুকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেটার মূল কারণ হচ্ছে তাদের ইরেগুলার কাগজপত্র, ভিসা শেষ হয়ে গেছে বা এরকম কিছু। সেটা তো আমরা কোনো আপত্তি করতে পারি না। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ মানে তা আমলে নিয়েছে। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি এই কারণে যে এই বিষয়টিকে আমরা খুব সিরিয়াসলি নিই। আমরা টেরোরিজমকে টলারেট করি না। কাজেই আমাদের পয়েন্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে বলেছি সামনাসামনি পররাষ্ট্রমন্ত্রীকে এবং অফিসিয়ালিও জানিয়েছি, সেটা হলো যে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ কোঅপারেট করতে চাই এবং আমরা চাই যে তোমরাও আমাদের সাথে কোঅপারেট করো। আমরা দুই দিকেই এনকোয়ারি করবো এবং যদি প্রকৃত অর্থেই কেউ কোনো জঙ্গি তৎপরতায় জড়িত থাকে তাহলে তার যথাযথ শাস্তি আমরাও চাই। না, তারা এটা খুবই পজিটিভ। এটা নিয়ে আপনারা জানেন যে এর মধ্যে আমাদের একজন খোদাবক চৌধুরী সাহেব গিয়ে ঘুরেও এসেছেন এবং তাদের পুলিশ যথেষ্ট কোঅপারেট করতেছে, আমাদের সাথে সব ধরনের তথ্য আদান প্রদান করছে। আমরা বলেছি যে আমরাও এনকোয়ারি করবো এই এন্ডে, তাদের ভয়েরাবাউটস, তাদের মানে যা কিছু তারা আগে ছিল বা করেছে সে সংক্রান্ত, এবং যদি দেখা যায় যে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে আমরা অবশ্যই চাইবো যে তারা তাদের শাস্তি। যুক্তরাষ্ট্রের টেরোরিজম নিয়ে একটা উদ্বেগ আছে এবং এটা প্রধান উপদেষ্টার সাথে যখন হয়েছে তখনও তারা করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে করেছে। তারা কি কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিয়েছে? কারণ বহুদিন আমরা যুক্তরাষ্ট্রের এই উদ্বেগকে দেখিনি, হঠাৎ করে মানে এই গভর্নমেন্ট আসার পরে এই টেরোরিজমের উদ্বেগ আসলে কেন আসছে? স্যার একটু অ্যাড করি, সবশেষ আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে ইউএসএর যে আন্ডারস্ট্যান্ডিং বৈঠক ছিল সেখানেও একটা ফ্ল্যাগ করা হয়েছে। ওকে, এমন নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করেনি আর হঠাৎ করে এক বছর যাবতই করছে, তাও না। ঠিক 1 বছর তো প্রায় শেষ হয়ে গেল, তারপরে করেছে তারা উদ্বেগ প্রকাশ। এটা পেরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের ব্যাপারেই, কারণ তারা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কনসার্ন হচ্ছে কোথাও কোনো টেরোরিজম গ্রো করতেছে কিনা। তো তারা এটা আমি আপনাদের প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে তো এটা প্রকাশ করেনি। হয়তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলতে পারবেন, আমি জানি না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা। কাজেই আমার মনে হয় আমি এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলবো না। তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা কোনো ধরনের কোনো টেরোরিজম টলারেট করি না, এবং অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা সেটা দেখব এবং আমরা কোঅপারেট করার চেষ্টা করবো। এটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বরং যথাযথ জায়গায় জিজ্ঞেস করেন যে থ্রেট আছে কিনা। যুক্তরাষ্ট্র থেকে দেখলাম আমাদের 31 জন বাংলাদেশিকে ডান্ডা বেরিয়ে পুড়িয়ে পাঠিয়েছে। তো এইটা হচ্ছে ডান্ডা বেরি না তো, হাতে হাত করা এবং হাত পায়ে করা।
পুড়িয়ে পাঠিয়েছে তাদের আচ্ছা, সবাই এনিওয়ে বিমানে। তারা এক্স্যাক্টলি ইন্ডিয়াতেও এভাবেই পাঠিয়েছিল, কাজে এগুলি নিয়ে বেশি মানে কথা না বলাই বাংলাদেশ থেকে ভালো। তো রিকোয়েস্ট ছিল যে যাতে সম্মানের সাথে পাঠানো হয়, এটা কি আমরা ডিপ্লোম্যাটিক্যালি কি আসলে এনশিওর করতে পারিনি? এটা কি আপনি চাইলেই আপনার ইচ্ছা অনুযায়ী হবে? আর কিছু? থ্যাংক ইউ। ওকে, আমরা দেখছি বিভিন্ন দেশ আমার বাংলাদেশিদের উপর ভিসার উপরে একটা কড়াকড়ি আরোপ করছে। এটা নিয়ে একটু আগে এখানে ভিতরে কথা হয়েছে। একটু আগে আপনি যে কথাটি বলেছেন সেটা শুধু ধরে যদি বলি যে আপনি বলেছেন যে আমাদের কোনো কাগজ ওয়ার্ল্ডের কোথাও গ্রহণযোগ্য না, এটা বাস্তবতা, এটা আমরাও জানি। এই কাগজগুলো যাতে গ্রহণযোগ্য হয় আমাদের গভর্নমেন্ট কিছু করতে পারে কিনা বা সেরকম কোনো- আমরা একটা স্টেপ নিয়েছি এখানে, আমরা অ্যাপোস্টিল একটা সিস্টেম চালু করেছি, মাসখানেক হলো, মাস দুয়েক হলো প্রায়। এটা পৃথিবীর অনেক দেশ গ্রহণ করেছে ইতিমধ্যেই। সেটা হলো যে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি সব ধরনের সার্টিফিকেট যারা দেয় তাদেরকে। কাজে যখনই কেউ একটা সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য সাবমিট করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সঙ্গে সঙ্গে এটা ওই সংশ্লিষ্ট জায়গায় চলে যাবে, তারা সার্টিফাই করবে যে হ্যাঁ দিস ইজ ওকে। যেমন এই সিস্টেমটা আমরা ম্যানুয়ালি চালু করেছিলাম। একটা বিষয় সেটা হলো ওই যখন মিশন থেকে কোনো কাগজ সই করা হতো, আমরা কিন্তু সেটা রেখে দিয়ে, যখন অ্যাটেস্টেশনের জন্য হতো, রেখে দিয়ে আমরা কিন্তু ইমেল পাঠাতাম যে এই কাগজটা তোমরা আসলে সই করেছো না। তারা রিপ্লাই দিত, তারপরে আমরা অ্যাটেস্ট করতাম। এটা সিস্টেম ম্যানুয়ালি আমরা চালু করেছিলাম। এখন এটাকে আমরা একটা মানে ইন্টারনেট সিস্টেমের মধ্যে নিয়ে আসছি। দেখা যাক এটা যদি সফল হয়, আমার মনে হয় এই সমস্যা অনেকখানি কেটে যাবে। স্যার অ্যাপোস্টিল একটা জিনিস একটা মনে রাখতে হবে, সেটা হলো যে বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন অনেক। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। ধন্যবাদ। অ্যাপোস্টিল